আগে উপদেষ্টারা খুব বেশি চুরি টুরি করছে এরকম কোনো অপবাদ নাই। ধরেন লার্জলি বাংলাদেশের কোনো ক্যাবিনেটে এত সৎ মানুষ আপনি হিস্টোরিক্যালি পাবেন না যারা, এবং অধিকাংশকে দেশ ছেড়ে পালাইতে হবে না, অলমোস্ট কাউকে হয়তো দেশ ছেড়ে পালাইতে হবে না। এরপরে হচ্ছে যে আপনার গড়ে প্রতিদিন ৩,৫০০ কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ১৬ বছর। এই টাকাটা লুটপাট হওয়া বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং খাতে মোটামুটি ডিসিপ্লিন ফিরে আসছে। ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৫০,০০০ টাকার চেক দিতে পারে না, এরকম কোনো খবর আমরা আর পড়ছি না। দেশে রেমিটেন্স এখন আমাদের ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে। রপ্তানি প্রতি মাস থেকে মাস বাড়ছে সেক্টর ওয়াইজ, এবং প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে আরএমজি সেক্টরে। তো এই কাজগুলো আপনার চলমান এবং চলমান ধারায় যতটুকু করা সম্ভব। বাট আমরা বোধ করেছি প্রফেসর ইউনূস যদি আরও ডিসাইসিভ হইতেন, যদি ওনার যে ম্যান্ডেট ছিল, তাহলে আরও বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইতো। এবং আজকের এই ১ বছর পূর্তিতে আমি এর আগেও ২-৩ মাস আগে বলেছি, প্রফেসর ইউনূসের সামনেই বলেছি, বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার ১ বছরের আমলনামার খতিয়ান জাতির কাছে দেয়া দরকার, যে আপনারা আসলে কি করেছেন গত ১ বছর। আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে বসাইলাম, আপনারা তো নির্বাচন করেন নাই, ২ টাকা খরচও করেন নাই, অধিকাংশ লোক কোনোদিন এসি রুম থেকে বাইর হন নাই, গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা। তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন, এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন, তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না, আমাদের মতো ৩-৪ বাসা মিলে পলাতক জীবনযাপন করা লাগে নাই। তো সেই বাস্তবতায় ওনারা আসলে কি করলেন দেশের জন্য, আমরা এটা জানতে চাই। আজকেই আমাদের ব্রিফিং থেকে আমরা সরকারকে বলছি, আপনার প্রত্যেক উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা আছে, যেমন ধরেন বিডার চেয়ারম্যান, আমি বলার পরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কিন্তু সে লিখিত তার আমলনামার স্ট্যাটাস দিয়েছে ৯ মাস অথবা ১০ মাস। আমি যখন এই বক্তব্য দিয়েছিলাম, উনি ওনার ১০ মাসের আমলনামা দিয়েছে এবং বলেছে আমার সাথে দেখা হওয়ার পরে যে ভাই, বাকি কাজ আমি করছি, আমি আপনাদেরকে ১ বছরের আমলনামা জমা দিব। বাকি উপদেষ্টারা কোথায়? অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার। তারা তার ডিসিপ্লিন, তার ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আনতে পারে নাই। ছোটোখাটো বিষয় তারা ডিল করতে পারছে না। আন্দোলন চলছে, এখানে দেখেন তথ্য আপারা ৭২ দিন ধরে রাস্তায় চলতেছে। মিনিমাম বেসিক দাবি দাওয়া নিয়ে এখানে তারা বসছে, তাদের এই দাবি দাওয়াটা পর্যন্ত তারা রিজলভ করতে পারছে না। ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দেয়, এক কথা বলে তথ্য আপাদেরকে, তোমাদের দাবি মেনে নিচ্ছি, আগামী সপ্তাহে সমাধান করে ফেলবো। প্রথম আলোতে পড়লাম, প্রথম আলোকে আবার মাননীয় উপদেষ্টা বলেছেন এরকম কোনো আশ্বাস দেয়নি। মানে রাষ্ট্র কি ফাইজলামি ব্যাপার নাকি? আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে নাকি? এটা ছোট্ট সমস্যা। ৮০ কোটি ১০০ কোটি টাকার একটা প্রকল্প, যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে, আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে, এই মানুষগুলোকে আপনি ২,০০০ মেয়ে একসাথে টার্মিনেট করে দিচ্ছেন। আর যেখানে নতুন প্রকল্প আনতেছেন ৯৩০ কোটি টাকার, কারণ এইখানে আর চুরি চামারি করার সুযোগ নাই। চুরির টাকা অলরেডি পিডি, ডিপিডি, সাবেক সচিব টচিব মেলায়া গত ৭-৮ বছরে যা যা খাওয়ার তথ্য আভা প্রকল্প থেকে সব খাওয়া ফেলাইছে। এখন নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না। আমলারাও, মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে খুব ভালো মানুষ, নারীদের পক্ষের মানুষ, কিন্তু ওনাকে আমলারা ব্যাপকভাবে মিসগাইড করছেন এবং উনি সেই ট্যাবলেট খেয়ে বসে আছেন। এই ৯৩০ কোটি টাকার নতুন লুটপাটের প্রকল্প আনতেছে, এবং কত অসভ্য, কত অসৎ এই আমলারা। দেখেন, এই ২,০০০ নারী কর্মকর্তা কর্মচারীদের থেকে প্রতি মাসে গত ৭-৮ বছরে ২,৫০০ টাকা করে বেতন কাটিয়ে রাখছে। আন্দোলন যারা করেছে তারা গত 2 মাসে বেতন পায় নাই, এরা শিক্ষা ভাতা পায় নাই, এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে, দূর প্রান্তিক জনপদে থাকলে আলাদা আলাদা ভাতা আছে, গাড়ি ভাড়া আছে, এইসব ভাতা কেটে রাখছে। বছরে 2 মাস, 3 মাস, 4 মাস টানা বেতন দেয় না, আটকায় রাখে। 6 মাস পরে একবারে বেতন দেয়, ওইখান থেকে আবার টাকা কেটে রাখে। মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে। এই সিম্পল সমাধানটা বাংলাদেশের ইতিহাসে আমরা তো শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি, কখনো দেখি নাই ৭২ দিন ধরে মেয়েরা, ২,০০০ মেয়ে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে, এটা কখনো দেখি নাই। তাহলে এই রাষ্ট্র কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে? সে আমলাতন্ত্র নিয়ে আমরা ঐকমত্য কমিশনে একদিন আলোচনা করতে পারি নাই, বারবার বলেছি। পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস কোনো আলোচনা আমরা করতে পারি না ঐকমত্য কমিশনে। এখন দেখেন তো রাষ্ট্র বদলাবে কোথায়? অতএব আমরা চাচ্ছি, এখানে সরকারের অনেক সফলতা আছে, অনেক আপনি আলোচনা করতে পারবেন, বাট আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, আপনি সংস্কার যেগুলো হাতে নিচ্ছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? এই পুলিশ দিয়ে তো বাস্তবায়ন করতে হবে, এই আমলাতন্ত্র দিয়ে তো বাস্তবায়ন করতে হবে। যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তারাই তো সেখানে রয়ে গেছে এখনো। শত শত আওয়ামী দোসর আমলা রয়ে গেছে, শত শত, যারা ওই গত 16-17 বছর রাইতের ভোটের ডিসি ছিল, রাইতের ভোটের এসপি ছিল, এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে।
বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে। দুদকে মামলা চলতেছে, এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে, তাদেরকে ওএসডি বন্ধ করা হচ্ছে না, এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবি করে লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই। এখন তারা একসময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে। তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে, ফেনীতে চলে গেছে, দিনাজপুর চলে গেছে, বাড়ির ঠিকানা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। কার শ্বশুর বাড়ি বগুড়া, কার দাদার বাড়ি দিনাজপুরে ছিল, কে খালেদা জিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে, এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে। এবং আপনি খবর নিয়ে দেখেন এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল, হাসিনার আমলের দোসর ছিল। তো এই তথ্য আপা প্রকল্পটা একটা গ্ল্যারিং এক্সাম্পল যে রাষ্ট্র 2 ঘন্টায় যেটা সমাধান করা যায় সেটা না করে কিভাবে একটা জিনিসকে 72 দিন ধরে ঘোরাচ্ছে। এবং দেখেন এই 2000 মেয়েকে বেকার করে দিয়ে তারা যেটা করবে আউটসোর্সিংয়ে নতুন ফেজ আউট প্রকল্পে 2000 মেয়ে নেবে। তো 2000 মেয়ে কি মানে আল্লাহর ওয়াস্তে খালি চাকরি দিয়ে নিবে না, এখানে মানে হালুয়া রুটির আছে, লেনদেন আছে। তো 2000 লোকের কাছ থেকে 10 লাখ 15 লাখ করে হিসাব করেন। এবং এই আউটসোর্সিং কোম্পানির অধিকাংশ মালিক হচ্ছে সাবেক আমলা, সাবেক সচিব, রাজনৈতিক দলের নেতারা মিলে চক্র করে ফেলেছে। তাহলে এই হচ্ছে একটা সিম্পল গিরিপিগ এক্সাম্পল। আপনারা অনেকেই তথ্য আপা প্রকল্প কভার করেছেন আপনাদের হাউসে এবং দেখেছেন যে কিভাবে এই মেয়েগুলো পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, সন্তান ছেড়ে এখানে চলে আসছে। অনেক মেয়ের বিয়ে ভেঙে গেছে, আমি পার্সোনালি জানি তথ্য আপা প্রকল্পের, কারণ তাদের চাকরিটা নাই এইটা ছেলেপক্ষ জানছে। তো প্রথমত হচ্ছে যে আমাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমি এবং পার্টির চেয়ারম্যান মঞ্জু ভাই মন্তব্য করেছেন আপনাদের বিভিন্ন গণমাধ্যমে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের পজিশন হচ্ছে ঘোষণাপত্রকে আমরা স্বাগত জানাই এবং ইট ওয়াজ এ লং ওভারডিউ। এবং আমরা বোধ করেছি যে গত বছর গণ অভ্যুত্থানের পরপরই এই ঘোষণাপত্রটা খুবই তাড়াতাড়ি একটা সময়ের মধ্যে ঘোষণা করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা করা হয়নি। এর আগেও প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এটার প্রথম যে খসড়া ছিল সেটা নিয়ে আমরা কথা বলেছি, আমাদের মতামত দিয়েছিলাম। যদিও চূড়ান্ত খসড়াতে পড়বার আগে 3টা দল ছাড়া বাকিদের সাথে কোনো মতামত নেওয়ার আর চেষ্টা করা হয়নি। যেটা করা হলে আমরা বোধ করেছি যে এটা আরও বেশি অংশীজনের সাথে সমন্বয় করে করা যেত এবং এটাতে যে বিষয়গুলো বাদ পড়েছে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেত। আমরা বারবার বলেছি যে একটা ঘোষণাপত্রে আওয়ামী বয়ান দিয়ে শুরু করার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে 24কে খাটো করবার একটা প্রয়াস আমরা দেখেছি। আমাদের শত শত বছরের যে লড়াই, আজাদির আন্দোলন, এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা যেত সেগুলো এখানে করা হয়নি। কেন 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছে, 16 বছরে এমন কি ঘটনা ঘটেছে, কেন জনগণ ক্ষোভে ফেটে পড়েছে, এই বিষয়গুলো এখানে পর্যাপ্তভাবে আসে নাই। এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল তার ভাষায়, বাক্যে, শব্দে, প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি। খুবই মনে হয়েছে যে রোবট সোফিয়া এটা লিখে দিয়েছে, এটার ভিতরে কোনো প্রাণ ছিল না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়ে, সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের চরিত্র হচ্ছে যে আপনি যখন এটার বেইস তৈরি করবেন, পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন, আকাঙ্ক্ষাটা বলবেন, আমরা আসলে কি করতে যাচ্ছি। তো এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি, কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে, বছরগুলোতে আমরা কি করছি, কি করব। তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট মানে দায়সারা গোছের মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল, তাদের ডমিনেন্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা এবং আওয়ামী যে ঐতিহাসিক মানে ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল, যে ইতিহাসকে দিল্লির চোখ দিয়ে দেখার এবং 71কে ব্যাখ্যা করবার যে প্রয়াস, যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি, সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারে নাই। এটা আমাদের প্রত্যাশাকে, আমাদের স্বপ্নকে এবং দেশবাসীকে প্রচণ্ড হতাশ করেছে। আপনারা যারা অনলাইনে দেখেছেন, জনগণের ভিতরে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রায় সবাই এই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা বোধ করছি যেটা ঘোষিত হয়ে গেছে, যেই বিষয়গুলো সেখানে নাই, জুলাই সনদ যদি আমরা সবাই মিলে একমত হতে পারি, সেখানে যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাতে যেন ওইগুলো
অ্যাড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটা কাভার করবার একটা সুযোগ থাকবে বলে আমরা মনে করি। জুলাই সনদের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে লম্বা সময় আলাপ করেছি, দফায় দফায় কথা বলেছি, এবং সর্বশেষ গত সপ্তাহে যে মিটিংটা কনক্লুড করেছে তার মধ্য দিয়ে দ্বিমত সত্ত্বেও আমরা যে কয়েকটা বিষয় একমত হয়েছি মোটা দাগে, সেগুলো এখন বাস্তবায়ন কিভাবে হবে সে আলোচনাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ যেটা প্রস্তাব এসছে এবং অনেকগুলো দল যেটা চাচ্ছে সেটা হচ্ছে আগামী সংসদ তার প্রথম 2 বছরের মধ্যে এটা করবে। তাহলে আমাদের এত কথা বলবার কি দরকার ছিল? আমরা সবাই মিলে কেন এই ম্যান্ডেটটাকে এক্সারসাইজ করলাম? গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এক্সারসাইজ করার পরে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয়, তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে। কারণ এমন মানুষগুলো সংসদে যাবেন যারা তো ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন না, আবার যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না। তাহলে একটা ফোরামের ম্যান্ডেটকে আর একটা ফোরামের ম্যান্ডেট দিয়ে জাজ করা, বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐকমত্য কমিশনের ম্যান্ডেটকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা। তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি, সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার। ধরেন এক্সাম্পল দেই, বলা হয়েছে আমরা সব দল একমত হয়েছি যে প্রধানমন্ত্রীর পদে 10 বছরের বেশি, 2 টার্মের বেশি কেউ থাকবেন না। তাহলে সেটা 31-32 সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন? আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি, গণ অভ্যুত্থানে চেয়েছি। গণ অভ্যুত্থানে যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়নটা চেয়েছে, সেটা 2031 সালের জন্য চায় নাই, 2032 সালের জন্য চায় নাই, তারা এখনকার জন্য চেয়েছে। অতএব যে বিষয়ে আমরা সব দল একমত হয়ে গেছি, তাহলে সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না? আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না। তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে 31-32 সালে যেতে হবে কেন? আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন 100 হওয়া উচিত। নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে, বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাহলে আমরা যদি 100 নারী আসন চাই, তাহলে সংগঠিত হলেও এইবার হইলে সমস্যাটা কোথায়? তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু হওয়া দরকার। এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি, তাহলে আমরা আশঙ্কা করছি 1990 সালের, আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন, যে 3 জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখায় যে একমত হয়েছিল, তারা কিন্তু 91 অথবা 96 সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই। অর্থাৎ হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার, ওয়াদা দেবার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে। 2008-এ দেখেন সোকল্ড আওয়ামী লীগের দিন বদলের সনদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল। ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে যে আপনার কমিশন হয়েছিল, তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল। আওয়ামী লীগ এসে 22 কি 23টা র্যাটিফাই করেছে, বাকিগুলো তারা করে নাই। তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই। আমরা 71-এর মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল, সেই ওয়াদা তো আমরা রাখি নাই। এই সোনার বাংলার রাজনীতিবিদরাই তো বাকশাল করেছেন, 4th সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র, পত্রিকা নিষিদ্ধ করেছেন। এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপোক্ত করা হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি, যেই বিষয়গুলো নিয়ে সনদে সবাই একমত হয়ে গেছেন, সেটা স্বাক্ষরিত হবার জন্য যেই শর্ত এখনও বাদ আছে আলোচনা, সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে। আর এই সনদের একটা স্ট্যাটাসও দিতে হবে, আইনি মর্যাদা দিতে হবে। কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আগের হাসিনার আমলের সংবিধানের 7-এর ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি, এবং আমরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয়, এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। কারণ 24 জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, 29 জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না।
কারণ সংবিধানে তো একটা নির্বাচন 5 বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে, নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে। যদিও সংসদ সরকার নাই, কিন্তু সেটাকে তো সংবিধানের 106 ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে নির্বাচন চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হবে? অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে। আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় 45 থেকে 47টা ধারা লঙ্ঘিত হয়ে গেছে। ডিফ্যাক্টো এই সংবিধানটা নাই, আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায়। অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে। এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই, তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা, অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে। অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য, এই সনদে স্বাক্ষর করবার জন্য। অতএব সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এটা প্রোক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব, সকল দলের সাথে আলোচনা করে। থার্ড হচ্ছে নির্বাচন। আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন হয়তো ফেব্রুয়ারির একটা দিন তারিখ ঠিক করবে আর কি, ডিসেম্বরে তফসিল ঘোষণা করে। আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। এবি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ঝইঝামেলা করবে, অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাজ করা, আন্ডারমাইন করা, ছোট করা, হেয় করা। ইউনূস সাহেব দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না, ছায়াযুদ্ধ লাগাবে, রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দেবে, বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে। এই ধরনের বহু আলাপ এখানে চলেছে গত 1 বছর। আমরা বরাবরই বলেছি প্রফেসর ইউনূস সাহেবের যে বক্তব্য, উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে দিয়েছেন, সেইটাই কি আমরা বিশ্বাস করেছি। ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন। অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা কখনোই ছিল না। নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা। শুধু নির্বাচন কমিশনের না, এই রাষ্ট্র 2001 সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই। 2008-এ সামরিক বেসামরিক প্রশাসন মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনারা জানেন 111-এর নির্বাচন কমিশন বর্ডার ডিলিমিট করেছে, সীমানা পরিবর্তন করেছে। বারবার করে যেটা করেছে 88টা আসনের সীমানা পরিবর্তন করবার মধ্য দিয়ে 133 অথবা 134টা আসনের ভোটের ফলাফলকে সে এদিক সেদিক করে দিয়েছে। সো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। যদিও 2008-এর নির্বাচন নিয়ে বিএনপি নেতারা খুব বেশি কথা বলেন না, কারণ তারা সংসদে গিয়েছিলেন। তারপরে 2014-তে একতরফা নির্বাচন করেছে, 2018-তে রাতে নির্বাচন করেছে, 14-তে ডামি নির্বাচন করেছে। অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন, আমার টোটাল রাষ্ট্র ডামি নির্বাচন করতে জানে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে, রাতের ভোটটা করতে পারে, একতরফা নির্বাচনটা করতে পারে, কিন্তু গত 24 বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না। অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন, এই আমলাতন্ত্র, এই আইনশৃঙ্খলা বাহিনী, এই গোয়েন্দা সংস্থা, এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু, সেইটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত। আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক, একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কিনা। যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি, দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া, এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে। কোনো সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই। প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে একটা দলে 8জন 10জন সিরিয়াস ক্যান্ডিডেট আছে, যারা সবাই শত শত কোটি টাকা ডিপ্লয় করতে রাজি আছেন, যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডামি করবেন আগামী দিনে। এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেইখানে এটা নিয়ন্ত্রণ কিভাবে করবে? দল চাইলেও পারবে না। দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক, আমরা জানি পার্সোনালি, অনেক করে চাচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল, সরকারও করতে পারছে না।
যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে। অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটার সমাধান দেখতে পাচ্ছি না। এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না। তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে, এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে। এই রঙিন পোস্টার করা যাবে না, লিফলেট করা যাবে না, হাবিজাবি এইসব বলছে। গুরুত্বপূর্ণ নির্বাচনকে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনও এই নির্বাচন কমিশন হাতে নেয় নাই। হালনাগাদ করা ভোটার তালিকার ব্যাপারে এখনও প্রচুর কাজ বাকি, এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন হালনাগাদ করে চলে আসছে, বাট হাজার হাজার লোক এখনও ভোটার হয়নি। এই বাস্তবতাগুলো আছে। নির্বাচন কমিশন বলছে অক্টোবরে 30 তারিখ না যেন 31 তারিখে যারা ভোটার হবেন তারাই ভোট দিতে পারবেন। আমরা মনে করি এটা মিসগাইডেড এবং এটা ঠিক না। গণ অভ্যুত্থানের বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে বৈষম্য করবেন না, কারো প্রতি অন্যায্য কোনো আচরণ করবেন না। যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দেবে ঠিক ওই তারিখ সকালে যে ভোটার হবে তাদের সবাইকে ভোটার করা সম্ভব। এটা ডিজিটাল ব্যাপার। আমার বয়স এখন 16, আমার বয়স কোন বছরের কোন দিন 18 হবে এটা আমিও জানি, আমার বাপ মাও জানে, নির্বাচন কমিশনও জানে, কারণ এনআইডি করা আছে, তো স্কুলের কার্ড আছে। তো আপনি অ্যাডভান্স হালনাগাদ করেন, কি সমস্যা আপনার এটা করতে? কেন আপনি তরুণরা যারা লাখে লাখে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেরকম 3 মাসের ব্যবধানে লক্ষ লক্ষ তরুণরা ফেব্রুয়ারিতে গিয়ে ভোটার হবে, কেন তাদেরকে বঞ্চিত করবেন? অতএব আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি নির্বাচনের যেই দিন আপনারা ঘোষণা করবেন সেই দিন সকালবেলা যারা যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার মতো থাকবেন, 18 বছর হবে, তাদের সবাইকে ইন অ্যাডভান্স ভোটার কার্ড করে দিতে হবে, আপনার ইস্যু করে দিতে হবে। এবং এটা ডিজিটালি করা সম্ভব। সারা দুনিয়াতে এই প্রসেস আছে, এটা কোনো সমস্যা নাই। ইংল্যান্ডে আমরা যারা ধরেন একসময় লেখাপড়া করেছি, ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড বলে, এনআই নাম্বার আর কি, যেটা দিয়ে আপনি ট্যাক্স পে করেন, এইটার একটা বয়স আছে। 14 বছর বয়সে, 16 বছর বয়সে, মানে বাচ্চারাও পাবে, অ্যাডাল্টরাও পাবে। অটোমেটিক এই কার্ডটা আপনার স্কুলে বাসায় পৌঁছে যাবে, আপনাকে চাইতে হবে না। আপনার বয়স যেদিন 18 হবে, লোকাল ইলেকশন অফিস থেকে আপনার বাসায় ব্যালটের কার্ড পৌঁছে যাবে, আপনাকে আলাদা ভোটার হইতে হবে না। অতএব এই জিনিসগুলোর চর্চা সারা পৃথিবীতে আছে। প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে আরেকটা চ্যালেঞ্জের জায়গা আছে, সেইটা আপনারা কিভাবে ডিল করবেন? আমরা এখনও তাদের রোডম্যাপটা পরিষ্কার না। সেখানে প্রার্থী থাকবে না, শুধু দল এবং প্রতীক থাকবে বলেছে। ক্যাম্পেইন করা যাবে কিনা, ভোটের যে যদি অনলাইনে ভোট দেন সেটা ম্যানিপুলেশন হবে কিনা, আইটি সিস্টেম যেটা আমরা ইন্ডিয়ান ইলেকশনে গত বছর দেখেছি আপনার ব্যাপক মোদি ইভিএমকে ম্যানিপুলেট করেছে। সো অনলাইন ম্যানিপুলেশন আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? প্রবাসীদের কাছে ক্যাম্পেইন করা যাবে কিনা, সেখানে মানুষজন যেতে পারবে কিনা, ওখানে ক্যাম্পেইন করতে গেলে ওখানকার যে স্থানীয় শ্রম বাজার আছে সেই শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে কিনা, এখানে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে। আমরা বোধ করছি নির্বাচন কমিশন এখনও সেই বিষয়গুলো অ্যাড্রেস করে নাই। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সম্ভবত 60,000 সৈন্য ডিপ্লয় করবে। এটা আসলে সাফিসিয়েন্ট কিনা? আমার 2 লাখ প্লাস ফোর্স আছে, আমার দরকার হলে আমি কেন আরও বেশি ডিপ্লয় করব না? পুলিশ বাহিনী অলরেডি ব্রেকডাউন করেছে। অতএব সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটাও আমাদের সিরিয়াসলি আলাপ তর্ক করা দরকার। তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে 20, 22, 24 বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে, তৃণমূলে আপনারা যান, আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে, এবং এরা যে পরিমাণ আচরণ করবে, অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়দিন পরে, সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা, সদর, প্রশাসনের এখতিয়ারের অনেক বাইরে। আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করবেন? কিভাবে এই যে ব্যালটিং যে করবে, রাতের বেলা যে স্টাফিং করবে, সেটা আপনি কিভাবে ডিল করবেন? রাত 10টা 11টার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কি না তার গত 10 মাসের আমলনামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না। তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি, কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে। এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত 10-11 মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আপনারা দেখেন কীরকম হাস্যকর কাজ করেছে। নির্বাচনে আপনি 15 লাখ টাকার বদলে এখন 25 লাখ টাকা খরচ করতে পারবেন। ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরাও 25 লাখ টাকা খরচ করে। তাহলে এই নির্বাচন কমিশন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে
একটা এমপি প্রার্থী মাত্র 25 লাখ টাকা খরচ করবে, 25 কোটিও করবে। আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা, বহু এলাকা জানি এরকম। চিটাগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি টাকা নিয়ে মাঠে নামবে। আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা 25 লাখ টাকা দিলেন? আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনা নেন নাই, মাঠে নেন নাই। মানে এই যে আউট অফ টাচ, জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং, এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে। এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি, আগের কমিশন থেকে শিক্ষা নেন, এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয়। অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে, এবং জুলাই সনদেও আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্নকক্ষে এক কক্ষে যেটাই হোক পিআরে হতে হবে, সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক, সে আলোচনাও বাকি আছে। সেই আলোচনা যদি কোনো দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে? এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার, আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন কীভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই, কারণ তাদের গত 1 বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার, ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে। দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট গভর্নমেন্ট। তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে, এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন, খোলামেলা তর্ক করেন, আলাপ করেন, পাবলিক ডিবেটে যান, গণশুনানি করেন, এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোডম্যাপ তৈরি করেন। তো আজকে আমাদের ব্রিফিং আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে জানাবেন। ধন্যবাদ।